ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা খুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যে সন্ধিক্ষণে আর কিছু সময় পরেই হয়তো স্কুল সার্ভিস কমিশনের সেই যে মামলা, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর যে চারটি ক্যাটাগরির মামলা, যেখানে অবৈধ, বেনিয়মে, অনিয়মে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করে 0 থেকে 53 পেয়ে যারা চাকরি করেছে, তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। যা ক্ষতি করার তা তো করে দিয়েছে অলরেডি স্কুলগুলোতে। তো এসএসসির ক্ষেত্রে সেই যে সন্ধিক্ষণে পৌঁছালো, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে আজকে যেভাবে জিনিসগুলো করা হচ্ছে, অর্থাৎ সমাজে ভালোবাসা, মায়া, মমতা, এগুলো আমরা যেমন জানি এগুলো আছে, এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করতে পারবেন না, কিন্তু এগুলো ফিল করা যায়। আজকে কোথাও কি 2014 টেট নিয়ে সেম ব্যাপার। আমরা জানি যে এসএসসির ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে থাকে, সাদা খাতা দিয়ে যদি তারা চাকরি পেয়ে থাকে, প্রাথমিকের টেটের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়েছিল, সেটা আমরা ফিল করতে পারি। কিন্তু সিবিআই, সেন্ট্রাল এজেন্সি সহ রাজ্য সরকারের কোনো গোয়েন্দা বিভাগ বা কোর্ট এগুলো কিন্তু আর উন্মোচনের রাস্তায় কিন্তু হাঁটতে পারলো না, বা হাঁটতে গেলেও সেটা কিন্তু আর সেই চূড়ান্ত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারলো না। তার কারণ হচ্ছে দুর্নীতি করা হয়েছে ছত্রে, সেগুলো আর সেই অর্থে তার কোনো জায়গায় নেই যেখানে গিয়ে সেগুলো প্রমাণ করা যায়। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকের ক্ষেত্রে কখনো ধরা সম্ভব নয় কারা সাদা খাতা দিয়ে, কারা ম্যানিপুলেশন করে, কারা কম নাম্বার পেয়ে ওএমআরসিতে তারা প্রাথমিকে চাকরি করছে, এগুলো আপনি আর ধরতে পারবেন না। তো আমার কয়েকটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। সুস্মিতা ব্রহ্মচারী বলে আমাদের এক দিদি আছেন, তাকে দেখেছিলাম যে যখন কলকাতা আন্দোলন হচ্ছিল তখন তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি সুস্মিতা ব্রহ্মচারী বলছি, এক দণ্ড মিথ্যা কথা বলছি না। তিনি বেশ কিছু কথা সেদিন বক্তব্য আকারে রেখেছিলেন। তার বয়স প্রায় 60-এর কাছাকাছি, লড়াই এখনও চালিয়ে যাচ্ছেন এই দুর্নীতির বিরুদ্ধে, এবং তিনি তার নিজের সন্তানকে আজকে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে তাকে ল পড়াচ্ছেন, যে এই দুর্নীতি, এই কারাপশান যাতে একদম গোড়া থেকে উপড়ে ফেলা যায়। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি দিদির লড়াই, যে দিদি যার বয়স অনেকটাই বেশি, এই হিসাবে মানে প্রতিযোগিতার দিক থেকে দেখতে গেলে 50 বছর বয়স। তো লড়াইয়ের ক্ষেত্রে বয়সে কোনো বাধা নয়। এই দিদি কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছেন, মাটি কামড়ে পড়ে লড়াই করছেন, যে যদি এই অস্তিত্ব ধরে রাখা যায়, জীবন যুদ্ধে নিজেকে জয়ী করা যায়। তো ঠিক তেমনি একটি মামলার খবর আজকে আপনাদের দেব, এবং আজকে গোটা পশ্চিমবঙ্গ দেখবে এই দিদির জয় হয় কি না। কারণ তিনি যেভাবে লড়েছেন, অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে আমাকে দল বেঁধে মামলা করতে হবে, দল বেঁধে যেতে হবে। তো এই দিদি কিন্তু একাধিকবার রিট অ্যাপ্লিকেশন করে তার অস্তিত্বের লড়াই কিন্তু তিনি করেছেন। তো এইরকম একটি ঘটনার সাক্ষী কিন্তু আপনাদের রাখবো। তো চলুন গোটা বিষয়টা কি দেখে নিই। আচ্ছা, তিনি একটি মামলা দায়ের করেছেন দ্বিতীয় দফা। তিনি এর আগেও মামলা করেছেন। তো 2023 সালে দ্বিতীয় দফায় তিনি মামলা করেছিলেন, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার ছিলেন। তো সেই সময় একটি মামলা দায়ের করা, এবং যেখানে যে পর্ষদ বা বোর্ড বা মানিক ভট্টাচার্যার যে পরিকল্পনা মাফিক 6 নম্বর প্রশ্নগুলো স্বীকারী নিয়োগ, তো সেখানে কি আছে আমরা সিনপসিসে একটু দেখার চেষ্টা করি। তো প্রশ্নগুলো তিনি এখানে লিখেছেন, দ্য পিটিশনার অলসো সাবমিটেড 2 আরটিআই, অর্থাৎ লোকে একটি আইটিআই করে না পেলে ব্যর্থ হয়েছে। তো এই দিদি কিন্তু দুটি আইটিআই করেছেন, আমি বলে 3টি আইটিআই করেছেন, লেগে রয়েছেন সে শুরুর দিন থেকে, যেদিনকে তাকে অকৃতকার্য করা হলো। তো যাই হোক, দ্য পিটিশনার অলসো সাবমিটেড 2 আরটিআই অ্যাপ্লিকেশন টু অবটেইন ইনফরমেশন অ্যাবাউট হার সাবজেক্ট ওয়াইজ মার্কস আফটার দ্য রিসিভ রেজাল্ট and the total marks including the additional marks allocated for the incorrect question, অর্থাৎ প্রশ্নগুলি যারা তাকে কতটা নাম্বার দিয়েছে তার জন্য তিনি আইটিআই করেন। দ্য ডিভিশন বেঞ্চ দিস অনারেবল হাইকোর্ট 13 এপ্রিল 2023, ইট ইজ হুইজডম ইন অ্যাপিল বিং ম্যাট নাম্বার 1594 2018, প্রতিভা মণ্ডলের কেসের কথা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি জানতে পারেন যে তিনি 84 নম্বর পেয়েছেন। অর্থাৎ আমরা জানি যে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 90 হচ্ছে কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ টেট পাস করতে গেলে 90 পেতে হবে। তো তার থেকে শর্টেজ নাম্বার থাকে তার 84। তো সেইটা তার পয়েন্ট, সেটা তার রিগাল পয়েন্ট, যে 6টা কোশ্চেন বলছিল 6 নম্বর যদি আমি পেয়ে যাই তাহলে আমি এখানে পাস করে যাব, এবং আমি যেহেতু তিনি ট্রেন, তো তিনি চাকরির জন্য দাবি জানাতেই পারেন। তো কোথাও গিয়ে তিনি সিঙ্গেল বেঞ্চে যখন 2021 সালে তিনি একটি মামলা দায়ের করেন, সেই মামলার রেসপেক্টে তিনি মামলায় তিনি একটা রিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি রিট অ্যাপ্লিকেশন নিজে একা মামলা করেছেন। আর এখন বঞ্চিত প্রার্থীদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় যে ঝন্ড করে মামলাটা করবে, অর্থাৎ একসাথে অনেকে
থেকে মিলে মামলা করবে, লড়াইটা একসাথে করবে। কিন্তু আজকে কোথাও গিয়ে দিদি কিন্তু নিজের অস্তিত্বের লড়াইয়ের জন্য কিন্তু নিজে একা পথে নেমেছেন, নিজে একা আইনের দ্বারস্থ হয়েছেন। তো সেই রকমভাবে তিনি এই 2021 সালে তিনি একটি অর্ডার করিয়ে নেন হাইকোর্টের তরফ থেকে, তার অর্ডার তার পক্ষেই থাকে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে ম্যাট 1594 যেটাকে প্রশ্নগুলোর জন্য ডিভিশন বেঞ্চের যে সবাইকে দিতে হবে, সেই জায়গা থেকে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের ব্যাপার থেকে তাকে কিন্তু আর ওই 6 নাম্বার দিয়ে তাকে পাস করানো হয় না। তো আমরা দেখবো যে তিনি আইটিআই প্রথম যে 2017 সালে 500 টাকা দিয়ে যে আইটিআই তিনি করেছিলেন, সেক্ষেত্রে দেখুন 135টা কোশ্চেন তিনি অ্যাটেন্ড করেছিলেন, তো 84 তার নাম্বার, অর্থাৎ তিনি 84টা তার সঠিক হচ্ছে। যেহেতু রং অ্যান্সার ছিল না, প্রশ্ন ভুল মানে মানে নেগেটিভ মার্কিং ছিল না, তো সেক্ষেত্রে 84 নম্বর তিনি পান। তো তার প্রথম 2017 সালে যখন 16 সালে রিক্রুটমেন্ট হয়ে গেল, 17 সালে তার নিয়োগ হলো, তখনই তিনি যখন সুযোগটা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তিনি কিন্তু অরিজিনাল ওএমআরটা কালেক্ট করে নিলেন। দেন পরবর্তী ক্ষেত্রে তিনি আবার একটি আইটিআই করেন কিছুদিন পর, এবং তার ক্ষেত্রে তার রিপ্লাই আসে 10/8/2023 থেকে। সেখানে গিয়ে আবার তাকে তিনি জানতে চান যে আমি কত নাম্বার পেলাম, আমাকে এক্স্যাক্টলি জানানো হোক। একটা তো ওএমআর শিট দেওয়া হয়েছে, তো দ্বিতীয় দফা আইটিআই থেকে জানানো হোক, এবং তিনি 2012 সালে পার্টিসিপেশন করেছেন, সেই নাম্বারও জানানো হোক। যদিও 2012 সালে ইনফরমেশন তাকে দেওয়া হয়নি, তাকে 2014 টেট থেকে তাকে বলা হয় তিনি 150-র মধ্যে 84 পেয়েছেন। দেখুন, দুটো আইটিআই অলরেডি হয়ে গেল, অর্থাৎ দুটো আইটিআই তিনি করলেন, অর্থাৎ ধাপে ধাপে নিজের ডকুমেন্টগুলোকে তিনি প্রতিষ্ঠা করতে থাকলেন। এবং এই লড়াইতে যে ছোট্ট জায়গাটা ছিল আইনি লড়াই করার মতন জায়গায়, সেই জায়গা থেকে কিন্তু ডকুমেন্ট তিনি গোছাতে শুরু করলেন, যাতে করে অস্তিত্বের রক্ষার লড়াইয়ে তাকে তিনি এগিয়ে থাকতে পারেন। তিনি তৃতীয় দফায় আবার একটি আইটিআই করলেন। কি আইটিআই করলেন? অ্যাপ্লিকেশন আপনাদের দেখাচ্ছেন, রিপ্লাই আপনাদের দেখাই। সেখানে গিয়ে ওখানে লেখা আছে যে কী কারণে তিনি করেছিলেন আইটিআইতে। প্লিজ সাপ্লাই মি দ্য মার্কস obtained after awarding additional 6 marks। অর্থাৎ এই যে 6টা প্রশ্নমূল ছিল, সেই 6টা প্রশ্নমূলে তার নাম্বারটা কত দাঁড়াচ্ছে, যদি 6 নাম্বার তাকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তাকে সে কোয়ালিফাই করে যাওয়া, যেহেতু সে ট্রেন, তো তার চাকরি হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে বোর্ড জানায় একটি রিপ্লাই দিয়ে, অনলি দ্য ওএমআরস অফ দ্য রিলেভেন্ট রিট পিটিশন ওয়ার রিহেবিলিটেড ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট। অর্থাৎ শুধুমাত্র তাদের ওএমআর শিটটা এভ্যালুয়েশন করা হয়েছে, মানে রিএভ্যালুয়েশন করা হয়েছে, যাদের কোর্টের থেকে যারা অর্ডার করে নিয়ে এসেছিলেন। যেহেতু তিনি প্রথম দিকে করেননি, তো সেক্ষেত্রে তারটা কিন্তু আর কাউন্টিং করা হয়নি। তো এই তার ট্রেনিং কোয়ালিফিকেশান। 2005 সালে তিনি ট্রেন্ড প্রাইমারি টিচার্সের ট্রেনিং তিনি করেছিলেন তখন। তো মোদ্দা কথা, খুব দেখুন কোন জায়গা থেকে লড়াইটা। আজকে বয়সটা 50 হলেও লড়াইটা কিন্তু অনেক আগের থেকে, অর্থাৎ এই যে দুর্নীতি, স্বজন পোষণ, এত কিছু হয়েছে যেগুলো হয়তো আর কোনোদিন প্রমাণই হবে না প্রাইমারি ক্ষেত্রে, তিনি কিন্তু তার জায়গায় যে অংশটুকু দিয়ে আইনি লড়াই করা যেত, আজকে যদি 6টা প্রশ্ন ঠিক থাকতো হয়তো তিনি চাকরি পেয়েও যেতেন। তো সেই জায়গায় ধরে কিন্তু আজকে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং তিনি মরিয়া চেষ্টা করছেন নিজে দুটো রিট অ্যাপ্লিকেশন করে আজকে আবার সেই জায়গায় তিনি এসে গেছেন। অর্থাৎ রাজশাহী মান্তাসারের কোর্টে আজকে এই মামলা উঠতে চলেছে, যেখানে কি এইরকমভাবে কিন্তু তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন। এবং লড়াইয়ের ক্ষেত্রে, অস্তিত্বের লড়াইয়ে বয়স কিন্তু কোনো বাধা নয়। যদি ডেডিকেশন ঠিক থাকে, যদি নিজের লক্ষ্য ঠিক থাকে, তাহলে ছোট্ট আইনি পথ নিয়েও কিন্তু লড়াইটা করা সম্ভব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।